বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুস্থতার সাথে রোজা পালন করে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমার ক্লাস হলো ক্লাস 7। ক্লাস 7 সাবজেক্ট হলো, এটা তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বই দেখতে পাচ্ছ, এটা বের করে নেবে। আর তোমাদের সাবজেক্ট হলো বাংলা সেকেন্ড পেপার, টপিক হলো প্রবন্ধ রচনা, বাংলাদেশের নদ নদী। এই সম্বন্ধে আজকের রচনা হবে, বাংলাদেশের নদ নদী, এই সম্বন্ধে আমাদের আজকের পাঠ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে বিভিন্ন নদী বয়ে চলেছে, আর এই নদীর বিভিন্ন ধরনের পলি দ্বারা বাংলাদেশের ভূমিগুলি উর্বর হয় এবং প্রচুর পরিমাণে শস্য উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, যদিও আগেকার মতো নদীর যে জৈবনতা এখন নাই, যেরকম আমরা বগুড়ার মানুষ, বগুড়াতে যদি আমরা করতোয়া নদীর দিকে দৃষ্টিপাত করি, এই নদীটি একেবারে সরু খালে পরিণত হয়েছে। অথচ এক সময় প্রমত্ত করতোয়া ছিল, যেমন বড় ছিল এবং প্রচণ্ডভাবে স্রোত বয়ে যেত। এভাবে বাংলাদেশের বিভিন্ন নদী আজকে মৃতপ্রায়। আমাদের কে সচেতন হতে হবে এবং সরকারেরও একটি মুখ্য দায়িত্ব পালন করতে হবে। এসব নদী খনন করে আবার নতুন করে নদীর জোয়ার বয়ে নিয়ে আসা, যৌবন ফিরে নিয়ে আসা। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখি নদ নদী সম্বন্ধে আমাদের কি রচনা এখানে এবং কি বলা হয়েছে। দেখো, বাংলাদেশের নদ নদী ভূমিকা। কবি জীবনানন্দ দাশ বাংলাদেশে অসংখ্য নদীর সমাবেশ দেখে একে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলা বলে অভিহিত করেছেন। ছোট বড় প্রায় 700 নদী এ দেশকে ঘিরে রয়েছে। নদীকে ঘিরে গড়ে উঠেছে এ দেশের অনেক জনপদ। মায়ের মতো স্নেহ দিয়ে নদীগুলো এ দেশ ঘিরে রেখেছে, তাই এ দেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী। বাংলাদেশের সব নদীর একটি সম্পূর্ণ তালিকা প্রস্তুত করা বেশ কঠিন কাজ, তবে এ দেশের প্রধান কিছু নদীর নাম আমাদের সবারই জানা। সেগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী ও মাতামুহুরী। তাহলে প্রথমে আমরা যাই পদ্মার তোমার কি বলে বর্ণনায়। দেখো, পদ্মা বাংলাদেশের প্রধান নদী। পদ্মা হিমালয়ের গঙ্গোত্রী হিমবা থেকে এর উৎপত্তি। ভারতে এ নদীর নাম গঙ্গা। মূলত গঙ্গা নদীর যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নামই পদ্মা। এ নদী রাজশাহী জেলার দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে গোয়ালন্দের নিকট যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। পদ্মার প্রধান শাখা নদীগুলো হচ্ছে কুমার, দুধ, মাথাভাঙ্গা, ভৈরব, গড়াই, মধুমতি ও আরিয়াল খা। মহানন্দা পদ্মার প্রধান উপনদী। এরপরে মেঘনা। মেঘনা নদীর জন্ম আসামের পাহাড়ে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর মিলিত স্রোত আজমিরিগঞ্জের কাছে এসে কালনী নামে পরিচিত পেয়েছে। শেষে কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের কাছে এসে এ নদী মেঘনা নাম ধারণ করেছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও চাঁদপুরের ডাকাতিয়া মেঘনার দুটি প্রধান শাখা নদী। গোমতী, মনু, বাউলাই মেঘনার উপনদী। তাহলে মেঘনা বাংলাদেশের খরস্রোতা একটি নদী, প্রচণ্ড স্রোত হয় এই নদীতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে মাঝে মাঝেই কিন্তু মেঘনাতে লঞ্চ ডোবে, স্টিমার ডুবে যায়, ফেরি ডুবে যায় এবং অসংখ্য মানুষ এই মেঘনা নদীতে প্রাণ হারায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যাব যমুনাতে। যমুনার উৎস হিমালয় পর্বতে। যমুনা নদী গোয়ালন্দের কাছে এসে পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ধলেশ্বরী যমুনার প্রধান শাখা নদী। ধরলা, তিস্তা, করতোয়া ও আত্রাই যমুনার উপনদী। এরপরে দেখো কর্ণফুলী। কর্ণফুলী নদীর জন্ম আসামের লুসাই পাহাড়ে। রাঙামাটি ও চট্টগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে এ নদী বঙ্গোপসাগরে পড়েছে। এ নদীর দৈর্ঘ্য প্রায় 274 কিলোমিটার।
কর্ণফুলী নদী অত্যন্ত খরস্রোতা। এ নদীর উপর বাঁধ দিয়েই নির্মিত হয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। এ নদীর তীরেই গড়ে উঠেছে কর্ণফুলী কাগজ ও রেশম শিল্প কারখানা। কর্ণফুলীর প্রধান উপনদী হচ্ছে হালদা, বোয়ালখালী ও কাশালম। এরপরে আমরা যাই ব্রহ্মপুত্র। হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবরে এ নদের উৎপত্তি। তিব্বতের পূর্ব দিক ও আসামের পশ্চিম দিক দিয়ে এ নদ প্রবাহিত হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বংশী ও শীতলক্ষ্যা ব্রহ্মপুত্রের প্রধান শাখা নদী। ধরলা ও তিস্তা এর উপনদী। এরপর দেখো আমাদের দৈনন্দিন জীবনে নদ নদীর প্রভাব। নদীর সঙ্গে আমাদের জীবন গভীরভাবে জড়িত। আমাদের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে নদীপথ। নদীকে ঘিরে গড়ে উঠেছে এদেশের অনেক ব্যবসা বাণিজ্য কেন্দ্র। আমাদের কৃষিক্ষেত্র অনেকাংশেই নদীর উপর নির্ভরশীল। এদেশের কবি সাহিত্যিক ও শিল্পীরা নদীকে নিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য সাহিত্যকর্ম। এরপরে আমরা দেখব নদ নদীর উপকারিতা। দেশে নদ নদী থাকলে কি উপকার হয় দেখো। বাংলাদেশকে সবুজের শ্যামলে ভরে তোলার পিছনে নদ নদীর ভূমিকা অপরিসীম। নদীর পানিতে বয়ে আসা পলি প্রাকৃতিকভাবে আমাদের মাটিকে উর্বর করেছে। আমাদের কৃষির অগ্রগতিতে তাই নদীর ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্র ছাড়াও নদীগুলো মিঠা পানির মাছের অন্যতম উৎস। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে অসংখ্য মানুষ। দেশীয় প্রয়োজন মিটিয়ে মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা হয়। এছাড়া পরিবহন সংক্রান্ত কাজেও নদীকে ব্যবহার করা হয়। এক শ্রেণীর মানুষ এ কাজ করেই তাদের জীবিকা নির্বাহ করে। নদ নদীর অপকারিতা। নদীর কিছু অপকারিতাও আমাদের চোখে পড়ে, শুধু উপকার নয় অপকারও হয়। দেখো, বর্ষাকালে নদীগুলো ফুলে ফেঁপে ওঠে, তখন বন্যা দেখা দেয়। এছাড়া নদীর প্রবল স্রোতে ভাঙন শুরু হয়। কখনো কখনো কোনো কোনো গ্রাম ভাঙতে ভাঙতে নদীর মাঝে সম্পূর্ণ হারিয়ে যায়। এর ফলে ক্ষতিগ্রস্ত হয় মানুষের ঘরবাড়ি, জমিজমা, গাছপালা, গবাদি পশু ও গৃহসামগ্রী। অনেক সময় নদীর প্রবল স্রোতে মানুষের জীবনহানিও ঘটে। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 10 লক্ষ মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়। এটা কিন্তু বিশাল একটি দুঃখের কথা যে 10 লক্ষ মানুষ নদী ভাঙ্গনের শিকার হয়ে তারা অসহায় হয়ে পড়ে, জমি জায়গা বাড়িঘর হারিয়ে একেবারে তারা নিঃস্ব হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এই উল্লেখিত রচনাটি ভালোভাবে পড়বে এবং লিখবে। বাড়িতে কাজ দিলাম, এই রচনাটি পড়ে নিয়ে তোমরা খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যেই থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।